দেখো চলে এসেছি আমরা পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 4 নিয়ে। আমরা 3টে প্র্যাকটিস সেট করে নিয়েছি, আজকে চতুর্থ প্র্যাকটিস সেট করব এবং একটু ফাস্ট করব। ঠিক আছে, বললে যে স্যার একজন কমেন্ট করেছিল যে একটু লেন্দি হয়ে যাচ্ছে, অবশ্যই আমারও মনে হচ্ছে না একটু লেন্দি হয়ে যাচ্ছে, একটু ফাস্ট করি। চলো আসি 1 নাম্বার অঙ্কে। দেখো কি বলেছে, একটা সরল করতে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার প্রত্যেকটা সরল করতে দিয়েছে। কি সরল দিয়েছে? 0.1 এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.5 এর মাথায় পৌনঃপুনিক, এটা মাইনাস না, এটা করতে দিয়েছে। তাহলে এই সরলটা মান বের করো। আচ্ছা তার আগে আমি একটু পৌনঃপুনিক বের করাটা শিখে নিই, মানে ফার্স্ট করবো তার মানে এটা না যে আমি কিছু না বুঝেই একদম ডু করে অঙ্ক করে দিয়ে বেরিয়ে যাবো, তা না, বুঝতে হবে। ঠিক আছে, দেখো বলছে যে কোনো আমি একটা সংখ্যা লিখি, ধরো 3256, এটা আমি দিয়ে দিলাম 3.256, এই দুটোর মাথায় পৌনঃপুনিক। বলছে এটার মানেটা কি, আমি এই জিনিসটাকে কিভাবে আমি প্রকাশ করব। দেখো তো বলছে যে সংখ্যাটা আছে পুরোপুরি লিখে দাও, কোনো দশমিক টশমিক কিচ্ছু ভাবার দরকার নেই, যা আছে লিখে দাও। 3256 লিখে দিলাম, মাইনাস যেটার মাথায় পৌনঃপুনিক আছে, এই যে এই ডট দেখতে পাচ্ছ, এই ডটগুলোকে পৌনঃপুনিক বলে, হয় ডট দিয়ে থাকবে না হলে এরকম দাগ দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে যেটার মাথায় পৌনঃপুনিক আছে সেটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা পড়ে থাকলো, বাকি যেটা পড়ে থাকলো সেটা বিয়োগ করে দেবে, কোনো দশমিক নেওয়া যাবে না, এমনি বিয়োগ করে দাও। তাহলে পৌনঃপুনিক বাদ দিয়ে কি পড়ে থাকলো, 32, বিয়োগ করে দিলাম 32। ঠিক আছে, নিচে কি হবে, জটা মাথায় পৌনঃপুনিক আছে, কটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, দুটো, তাহলে জটার মাথায় পৌনঃপুনিক আছে তয়টা 9, দুটোর মাথায় আছে দুটো 9। আচ্ছা এবার দশমিকের পরে পৌনঃপুনিক বাদ দিয়ে জয়টা সংখ্যা আছে, কটা আছে, একটা আছে না, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কটা অঙ্ক আছে, কটা আছে, একটাই শুধু 2, তাহলে তয়টা 0, তয়টা 0। যদি না থাকতো তাহলে দিতাম না 0। তাহলে এই হয়ে গেল আমার, এবার বিয়োগ করবে কাটাকাটি করবে, যেটা হবে সেটা অ্যান্সার। তো এবার এটা যদি বুঝে গিয়ে থাকি তাহলে অঙ্কটাতে আসি। দেখো এটা মানে তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো 1 আছে লিখে দিলাম, কিছু বাদ দেওয়ার আমার জায়গা আছে নাই তো, কারণ 1 মাথায় পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা বাদ দেবো, পৌনঃপুনিক বাদ দিয়ে তো কিছু পড়েই নাই, তাহলে বাদ কিছু দিব না, তাহলে 1 হলো। নিচে কি হবে, জটার মাথায় পৌনঃপুনিক তয়টা 9, দশমিকের পরে পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা সংখ্যা আছে সেটা 0 হবে, সেই কটা আছে, একটাও নাই, তাহলে 0 হবে না, প্লাস একই রকম 5 হয়ে গেল। নিচে কি হবে, একটার মাথায় পৌনঃপুনিক, তাহলে একটা 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে, কোনো অঙ্ক আছে, নাই, তাহলে 0 হবে না, তাহলে আমার হয়ে গেল এটা। তাহলে 9 হয়ে গেল লসাগু, 1 প্লাস 5, তাহলে হয়ে গেল 6/9। কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 2 হলো, 3 হলো, তাহলে 2/3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2/3, অপশন এ 2/3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসি 2 নাম্বার অঙ্কে। দেখো বলছে আজিম একটি নির্দিষ্ট অর্থরাশি ধার নিয়েছিল, যার 36 মাসে 12.5% হারে 12.5% বার্ষিক সরল সুদের হারে 19,800 টাকার সবৃদ্ধি মূল হয়, মানে সুদে আসলে 19,800 টাকা হয়। তাহলে ধার করা অর্থরাশির পরিমাণ কত ছিল? বলছে আজিম বলে একজন ব্যক্তি আছে যে 36 মাসে 12.5% বার্ষিক সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে 36 মাসের জন্য, মানে 3 বছরের জন্য। 36 মাস মানে 3 বছর, 3 বছরের জন্য 12.5% হারে সরল সুদে কিছু টাকা ধার নিয়েছে। 3 বছর পর সেটা সুদে আসলে 19,800 টাকা হয়ে গেছে, তাহলে বলেছে কয় টাকা ধার নিয়েছে। আচ্ছা দেখো, যেহেতু সরল সুদে নিয়েছে তাহলে আমি এই করতে পারি, আমি সূত্রতে গেলাম না যে সুদ সমান P/100 গেলাম না, কারণ এখানে আমার সুদও জানি না, এখানে আমি আসলও জানি না। ঠিক আছে, করা যাবে কিন্তু বড় হয়ে যাবে, তখন আমি যেখানে সুদ আছে ওই সুদটাকে লিখতে হবে সুদ আসল মাইনাস আসল দিয়ে তারপরে করতে হবে, তার থেকে বড় হয়ে যাবে, এমনি হয়ে যাবে এটা অঙ্ক। দেখো আচ্ছা স্যার 36 মাস মানে, দেখো তো 36 মাস মানে আমি বলতে পারি না 3 বছর, তো ও 3 বছর 12.5% করে টাকা সুদ দিচ্ছে, 3 বছর 12.5% করে সুদ দিচ্ছে, তার মানে টোটালে কত দিয়েছে, 3 × 12.5,
তাই তো দিয়েছে। তাহলে 3 ইন্টু 12.5 করলে কত হবে? 3 ইন্টু 12.5 করলে কত হবে? 36, 3 12 36 আর 1.5 37.5। তাহলে ও 37.5% সুদ দিয়েছে। ঠিক আছে, তার মানে 100 টাকাতে 37.5 টাকা সুদ দিয়েছে। তার মানে দেখো তো, তার মানে দাঁড়ালো এটা, আমি যদি 100 টাকা আমার আসল হয়, যদি 100 টাকা হয় তাহলে আমি 37.5 টাকা আমি সুদ দিয়েছি, তাহলে সুদে আসলে আমি 137.5 দিয়েছি। 100 টাকা হলে আমি 137.5 দিয়েছি, তাই তো? যে এটা আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে আসল বের করতে দিয়েছে। তাহলে আসলটা উপরে হবে, সরি আসলটা উপরে হবে 137.5। সুদে আসলে যদি 137.5 হয় তাহলে আসল হচ্ছে 100 টাকা। কেন স্যার আসলটাকে উপরে লিখলাম? বোঝা গেল? আসলটা উপরে লিখলাম কারণ আমাকে আসল বের করতে দিয়েছে, আর সুদ আসল যেহেতু দেওয়া আছে ওই জন্য সুদ আসলটাকে নিচে লিখলাম। তাহলে 137.5 টাকা যখন সুদ আসল, তখন ওর আসল হচ্ছে 100 টাকা। তাহলে যদি সুদ আসল 19,800 টাকা হয় তাহলে আসল কত? এই তো আমার বের করতে দিয়েছে। বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলে দিই, আমার 37.5% বেরালো 3 বছরের সরল সুদ। তাহলে আমি 100 টাকা যদি রেখে থাকি আসল, তাহলে আমি সুদে আসলে 137.5 টাকা পাবো। তাহলে 137.5 টাকা সুদ আসল হয়েছে যখন আমার আসল ছিল 100 টাকা। তাহলে এত টাকা যখন আমার সুদ আসল তখন আসল কত? ঠিক আছে, পয়েন্ট উঠিয়ে দিলাম, পয়েন্ট উঠিয়ে দিলাম। পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, ওই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলাম। দেখো 5 2 10, 3 থাকছে আছে 3 37, 5 7 35, 2 থাকলো 25, 5 5 25। তাহলে 5 দিয়ে কেটে দিলাম, 275 হলো। এটাকে 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটি স্যার, এটাকে কাটবো, কেটে দিই। আচ্ছা কাটলাম যখন কেটে দিই। 3 5 15, 3 5 15, 19 থেকে 15 বাদ দিলে 4, 48, 5 9 45, 5 9 45 থাকলো 3 30, 5 6 30 আর হয়ে গেল 0। আবার দেখো 5 দিয়ে কাটা যাবে, আবার 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কেটে দিলাম। 5 দিয়ে কেটে দিলে কত হবে? 5 5 25, আবার 5 দিয়ে কেটে দিই। দেখো 5 5 25, 2 হলো, আবার 25, 5 5 25, 55 হয়ে গেল। এটাকে যদি 5 দিয়ে কেটে দিই কত হবে? 39 আছে, 5 7 35 থাকলো 4 46, 5 9 45, 1 থাকলো 10, 5 2 10, 792। এবার দেখো কাটা যাবে, 11 দিয়ে আবার কাটা যাবে। 5 11 55, 11 দিয়ে কেটে দিলাম, 7 11 77, 2 থাকলো 22, 11 দিয়ে 22 হয়ে গেল 72। এখানে দেখো 5 দিয়ে কেটে দিলাম, 5 2 10, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে 200 × 72 হলো, তাহলে 2 দিয়ে 72কে গুণ করলে কত হবে? 4 14, 144, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমার আসল কত টাকা? 14,400 টাকা। দেখো অপশন নাম্বার বি 14,400 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার বি 14,400 টাকা। কিছু না, কাটাকাটি করেছি শুধু, হয়ে গেল। চলে আসি 3 নাম্বার অঙ্কে। একজন ব্যবসায়ী 25% লাভে চাল বিক্রি করার দাবি করে, কিন্তু অসাধুভাবে একটি ওজন ব্যবহার করেন যা এতে উল্লেখ করা ওজনের থেকে 15% কম। ঠিক আছে, বুঝতে পারছো? আমি দাবি করলাম যে আমি 25% লাভে জিনিস বিক্রি করে দেবো, 25% লাভে বিক্রি করবো, ভালো কথা, কিন্তু আবার ওজনেও আমি 15% ওজন কম দিচ্ছি। এক তো 25% বেশি দাম নিচ্ছি, আবার ওজনেও 15% কম ওজন দিচ্ছি। তাহলে ব্যবসায়ী দ্বারা অর্জিত লাভের মোট শতাংশ নির্ণয় করো। উত্তর নিকটতম পূর্ণ সংখ্যার আসন্ন মানে হবে, মানে একদম এক্সাক্ট ভ্যালু বেরাবে না, তবে এর কাছাকাছি কোনো একটা ভ্যালু বেরাবে। ঠিক আছে, তাহলে আসি। বলছে দেখো, একজন ব্যবসায়ী বলল আমি 25% লাভে একটা জিনিস বিক্রি করে দেবো। আমি ধরে নিলাম যে আমি 1000 টাকায়
1000 গ্রাম কোনো একটা জিনিস কিনেছি, আমি ব্যবসায়ী দোকানদার, আমি ধরলাম আমি এই 1000 গ্রাম 1000 টাকায় কিনেছি, ঠিক আছে। তাহলে আমার কেনা দাম, এই 1000 গ্রামের কেনা দাম আমার 1000 টাকা, 1000 টাকা আমার কেনা দাম, ঠিক আছে। আমি আমার ইচ্ছা, কেউ ধরতে পারো 100 500, আমি ধরলাম 1000 টাকায় আমি 1000 গ্রাম কিনেছি। এবার বলছি যে আমি এটাকে 25% লাভে বিক্রি করব। আচ্ছা 25% লাভে বিক্রি করব মানে কি, আমি 100 টাকায় 25 টাকা লাভ করব, তাহলে 1000 টাকায় কত টাকা লাভ করব, 250 টাকা, তাই তো। 25% লাভ মানে 100 টাকায় 25 টাকা লাভ, তাহলে আমি 1000 টাকায় কত লাভ করব, 250 টাকা। তাহলে আমি এই 1000 টাকার যে জিনিসটা কিনেছি 1000 গ্রাম, আমি বিক্রি করার সময় আমি কত টাকায় বিক্রি করব, 1250 টাকায়, তবেই তো আমার 25% লাভ হবে। আমি এত টাকায় বিক্রি করব, এটা আমার বিক্রি দাম। দেখো আমি 1000 গ্রাম 1000 টাকায় কিনেছিলাম, আমি 25% লাভ করছি, আমি 25% লাভ করছি, 25% লাভ করছি, তার মানে আমি 1250 টাকায় বিক্রি করব। 1000 টাকা 100 টাকায় 25 টাকা লাভ, 1000 টাকায় 250 টাকা লাভ, তাহলে আমি 1000 গ্রাম 1000 টাকায় বিক্রি করছি 1250 টাকা, 1250 টাকায় বিক্রি করলাম। তা আমি যদি কোনো কিছু না চুরি চামারি করতাম, তাহলে আমি 1000 টাকায় কিনে 1250 টাকায় বিক্রি করে দিতাম। কিন্তু বলেছে এবার আমি 15 গ্রাম কম ওজন দিচ্ছি, তার মানে লোকটাকে আমার ওজন দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু আমি এদিকেও ওকে 15% কম ওজন দিচ্ছি। 15% কম দিচ্ছি মানে কত দিচ্ছি, 100-তে 15 কম দিচ্ছি, তার মানে 100 হলে 85 দিচ্ছি, তাহলে 1000 হলে 850 দিচ্ছি, তাহলে আমি ওকে ওজনে দিচ্ছি কিন্তু 850 গ্রাম, বোঝা গেল। তাহলে আমি 850 গ্রাম দিচ্ছি। আচ্ছা বলো তো, এই আমি ওকে দিচ্ছি 850 গ্রাম, কিন্তু ওর কাছ থেকে আমি টাকা নিচ্ছি 1250 টাকা। এই 850 গ্রামের আমার কেনা দাম কত ছিল, আমি 850 গ্রামের আমার কেনা দাম কত ছিল, 850 টাকা ছিল না। আমি যদি 1000 টাকায় 1000 গ্রাম কিনি, তাহলে 1 টাকায় 1 গ্রাম কিনেছি, তাহলে 850 গ্রাম আমি কিনেছিলাম 850 টাকায়, তার মানে আমি 850 টাকার জিনিস ওর কাছ থেকে নিচ্ছি 1250 টাকা, তাহলে আমার লাভ কত হবে, এই তো আমার অঙ্ক, বোঝা গেছে। আর একবার ক্লিয়ার করি, আমি 1000 টাকায় 1000 গ্রাম কিনলাম, আমি বলেছিলাম আমি 25% লাভ রাখবো, তাহলে 25% লাভ রাখা মানে 100 টাকাতে 25 টাকা লাভ রাখা, 1000 টাকাতে 250 টাকা লাভ রাখা, তাহলে আমি 1000 টাকাতে কত এসপি কত হবে, আমার বিক্রি মূল্য কত হবে, 1250 টাকা। এটা তো আমার ঠিক ছিল, কিন্তু বলছে আবার ওজনও 15% কম দিচ্ছি, তাহলে আমি ওজন দিচ্ছি কত, 1000 গ্রাম না দিয়ে 850 গ্রাম দিচ্ছি, তাহলে 850 গ্রামের কেনা দাম কত ছিল আমার, 850 টাকা। তাহলে 850 টাকার জিনিস কিনে আমি আমার কেনা দামের জিনিস বিক্রি করছি 1250 টাকায়, তাহলে আমার লাভ কত হচ্ছে স্যার, আমার লাভ হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে 1250 টাকা মাইনাস 850 টাকা, এই হচ্ছে আমার লাভ। আচ্ছা বলো তো, আমাকে শতকরা লাভ বের করতে হবে তো, আমার লাভ বা লস, আচ্ছা উপরে লিখি, নাহলে এখানে আবার আটবে না। এটা হয়ে গেছে, মুছে দেবো, চলো একটু মুছে দিই। দেখো আমি বললাম আমার লাভ হচ্ছে কত টাকা স্যার, 1250 টাকা মাইনাস 850 টাকা, এটা আমার লাভ হচ্ছে। আচ্ছা আমরা পড়েছিলাম না, শিখেছিলাম না, লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, তাহলে আমি এই যে লাভটা করলাম কত টাকার উপরে লাভটা করলাম, 850 টাকার উপরে না, আমি তো আলটিমেট ওকে 850 টাকার জিনিস দিয়েছি, তাহলে 850 টাকাতে লাভ করলাম এত টাকা, 100-তে কত, তাহলে এই যে লাভ হলো এটা কার উপরে হলো, 850-র উপরে হলো, 850-তে লাভ হলো এত টাকা, তাহলে 100-তে কত, আলটিমেট আমার জিনিসটার কেনা দাম তো 850 টাকা ছিল, তাহলে 850-তে লাভ হলো এত টাকা, 100-তে কত, ঠিক আছে। কত হবে, 1250 থেকে 0 থেকে 0 বাদ দিলাম 0 হলো, 5 থেকে 5 বাদ দিলাম 0 হলো, 12 থেকে 8 বাদ দিলাম 4 হলো, তাহলে 400 হয়ে গেল উপরে, নিচে হচ্ছে 850 ইন্টু 100, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 2 হলো, 5 দিয়ে কাটলাম 17 হলো, তাহলে কত দাঁড়ালো, 800/17। দেখো 4 17 68, 4 17 68, পড়ে থাকলো কত, 12, 120, 120, তাহলে 7 17 117, তাহলে 47 পূর্ণ 3/17, তাই তো, মানে 47%, মোটামুটি 47 পূর্ণ আমি সামথিং দাঁড়াচ্ছে তো, তাই তো না, ভুল করলাম, দেখে নাও একবার, আরেকবার দেখে নি। 4 17 68, 4 17 68 থাকলো 12, 120,
120, আর এদিকে 717 119, সরি 117 কেন, 717 119, তার মানে 47 পয়েন্ট সামথিং কিছু একটা বেরাবে, 119 হয়ে গেল, পয়েন্ট কিছু একটা বেরাবে, 120 ছিল, 119 বেরালো। আমাকে নিকটতম পূর্ণ সংখ্যার আসন্ন মান পর্যন্ত বলেছে, তো আমি একদম এক্সাক্ট ভ্যালু চাইনি, ওর আশেপাশে, তার মানে 47%। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ 47%। ঠিক আছে, বোঝা গেল স্যার? চলো চলে আসি পরের অঙ্কে। 4 নাম্বার কি বলছে, তিনটি ধাতব গোলক যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকের আয়তন কত হবে? মানে বলছে তিনটা গোলক আছে যথাক্রমে যাদের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, এটাকে গলিয়ে একটি নতুন গোলক তৈরি করা হলে নতুন গোলকের আয়তন কত হবে? তাহলে তিনটা ছোট ছোট গোলক আছে, এই তিনটা গোলককে গলিয়ে একটা নতুন গোলক বানাচ্ছি, তাহলে এই গোলকটার তোমার হচ্ছে গিয়ে আয়তন কত হবে চেয়েছি। ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে গোলকের আয়তন কি হয়। তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, পাই মানে কি স্যার? পাই মানে 22/7, আর মানে কি? ব্যাসার্ধ। ঠিক আছে, বোঝা গেলাম সব? এবার আমি সূত্রতে লিখে দেব। দেখো, গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউব, তাহলে প্রথম যে গোলকটা ছিল তার আয়তন কত হবে? 4/3 পাই, আর মানে কত? ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ 3, তাহলে 3 এর কিউব। ঠিক আছে, প্লাস আমি তিনটা গোলকের আয়তন বের করছি। সেকেন্ড গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব, আর মানে হচ্ছে 4, তাহলে 4 এর কিউব, প্লাস 3 নম্বর গোলক 4/3 পাই 5 এর কিউব। এই তো হচ্ছে তিনটা গোলকের সমষ্টি। যখন আমি এই তিনটা গোলককে গলিয়ে নতুন গোলক বের করব, তা আলটিমেটলি তিনটার আয়তনটাই তো নতুনটার আয়তন হবে। আমি তিনটা গোলক আছে, গলিয়ে দিয়ে একটা নতুন বানালাম, বড় বানালাম, এই তিনটার যোগফলটাই তো বড়টার সমান হবে, তাহলে এই তিনটার যোগফলটাই হবে বড়টা। দেখো 4/3 ইন্টু পাই কমন চলে যাচ্ছে সবগুলো থেকে, তাহলে কমন টেনে নিলাম, 4/3 ইন্টু পাই কমন টেনে নিলাম। পড়ে থাকলো কি? 3 এর কিউব। 3 এর কিউব মানে 27। 3 এর কিউব মানে কি? 3 বার 3 গুণ, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27, প্লাস 4 এর কিউব মানে কি? 3 বার 4 গুণ, 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 64, প্লাস 5 এর কিউব মানে একই রকম ভাবে 3 বার 5 গুণ, 5 5 25 ইন্টু 5 125। এই তো হয়ে গেল। তাহলে 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু, দেখো যোগ করলে কত হবে? 125 আর 64 যোগ করে দিলাম, তাহলে 125 আর 65 হলে হয়ে যেত 190, 190 আর এইদিকে 26, 190 216, তাই তো হচ্ছে। 4 5 9, 9 আর সাথে 16 6, হাতে থাকলো 1, 2 8, 8 আর 2 10, আর 1 11, 1 হাতে থাকলো 1, 1 আর 1 2। ঠিক আছে, হয়ে গেছে। কাটা যাবে কিছু? কাটা যাবে, দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দিই। 3 7 21, 3 7 21, 3 2 6, হয়ে গেল। আর কিছু কাটা যাবে? আর কিছু কাটা যাচ্ছে না, এবার গুণ করে দেব। দেখো 4 ইন্টু 22 করলে কত হয়? 88, তার সাথে গুণ করছি 72, তাহলে 88, এর সাথে গুণ করে দিচ্ছি 72, গুণ করে দিচ্ছি, কত হবে? 2 দিয়ে গুণ করে দিলাম, 8 দিয়ে 16, হাতে থাকলো 1, 8 দিয়ে 16 একে 17, কেটে দিলাম 1 ঘর, 7 8 56 6, হাতে থাকলো 5, 7 8 56, 56 আর 5 61, তাহলে 6 7 6 13 3, হাতে থাকলো 1, 1 একে 2 একে 3 আর 1 6, একদম পাতি গুণ করলাম। দেখো 6 3 3 6, যদি মুখে মুখে করতে পারো খুবই ভালো, না পারলে করে নিবে। গুণ আমাদের এগুলো স্যার চ্যাপ্টার আছে, আলাদা চ্যাপ্টার, কিভাবে গুণ করতে হয় 2 অঙ্কের। এখন এটুকু তাই মাথায় রাখো, একদম প্লেন করলাম। তাহলে 63 36, তাহলে হয়ে গেল 63 36।
ডিভাইডেড বাই 7, তাহলে কত হবে দেখো, এবার ভাগ করছি। 7 9 63, 36 আছে 2 ঘর, তাহলে 0 নিতে হবে, নিলাম 0। 4 7 5 7 35, 5 7 35 হয়ে গেল, 5 7 35 থাকলো কত 1, তাহলে 1/7, তাহলে 905 পূর্ণ 1/7, অপশন নাম্বার এ 905 পূর্ণ 1/7। দেখো 7 9 63, 7 9 63, 2 ঘর তো পরপর নেওয়া যাবে না, তাহলে একটা 0 নিয়ে নিলাম, 36, 5 7 35, 5 7 35 পড়ে থাকলো 1 আর নিচে 7, ঠিক আছে, তাহলে হয়ে গেল 905 পূর্ণ 1/7, ঠিক আছে। চলে আসি 5 নাম্বার অঙ্কে। দেখো এখন পর্যন্ত যেগুলো করলাম প্রত্যেকটা আরআরবির কোশ্চেন, কিন্তু বলতে x² + 4x - 20 = 0, এর দুটো বীজ বলেছে p এবং q হলে x এর দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার বীজ হলো p - 1 এবং q + 1, ঠিক আছে। স্যার আরআরবির কোশ্চেন মানে এমন ভেবো না স্যার এটা রেলের কোশ্চেন, আপনি পড়াচ্ছেন কেপির সিরিজ, তাহলে কেন করাচ্ছেন? হ্যাঁ, একবারে যেইগুলো আমাদের পুলিশের সাথে রিলেটেড সেই টাইপেরই কোশ্চেনগুলোকে এখানে তোলা হয়েছে, একদম ডিরেক্ট দেখতে পাবে পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন প্রচুর এসছে আমাদের প্রিভিয়াস ইয়ার চেক করলে। তো আসি, বলছে এর দুটো বীজ একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে, x² + 4x - 21 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। আর বলেছে এর দুটো বীজ p এবং q, যেখানে p এর ভ্যালুটা q এর ভ্যালুটা p এর থেকে বড়, ঠিক আছে, বলে দিয়েছে। দেখি আগে বের করি দুটো বীজ। তাহলে দেখো তো দ্বিঘাত করছি 21, এটা নিয়ম কি স্যার? এই যে কনস্ট্যান্ট দিয়ে এই যে দ্বিঘাতের যে সহগ আছে কিছু নাই মানে 1 আছে, এটাকে গুণ করব। 21 দিয়ে 1 কে গুণ করলে কত হয়? 21 হয়। এই 21টাকে মিলাবো +4 এর সাথে, ঠিক আছে। তো দেখো x² প্লাস, এটা একটা কেটে দিই, x² প্লাস, তাহলে দেখো তো 21 কে কত ভাঙছি? 3 7 21, 3 7 21, দেখো 7 থেকে 3 বাদ দিলে 4 মিলে যাচ্ছে, তাহলে 7x, যেহেতু এটার আগে প্লাস চিহ্ন আছে ওই জন্য আমি বড়টার আগে প্লাস নিলাম, 3 7 21, তাহলে 7 এর আগে প্লাস নিলাম যেহেতু এখানে প্লাস আছে, তাহলে 7x - 3x, তাহলে 7 থেকে 3 বাদ দিলাম 4 মিলে গেল, -21 ছিল 21 বসিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পারলে স্যার? 21 কে মিলালাম, 3 7 21 বা 7 3 21, 7 আমি কি করলাম 7x - 3x করলাম। কেন 7x করলাম? 7টাকে আগে কেন দিলাম? যেহেতু এখানে প্লাস ছিল ওই জন্য বড়টার আগে প্লাস দিলাম, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে দেখো তো x কমন যাবে না, তাহলে x কমন টেনে নিলাম, কি পড়ে থাকবে? দুটো x ছিল, একটা কমন টেনে নিয়েছি, একটা পড়ে আছে, প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 7x থেকে x বেরিয়ে গেছে, 7 পড়ে আছে, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে দেখো এই দুটো থেকে -3 কমন যাবে না, -3 কমন টেনে নিলাম, -3x থেকে -3 কমন টেনে নিয়েছি, x পড়ে আছে। আচ্ছা, আর কি পড়ে থাকবে? -21, এখান থেকে -3 কমন টেনে নিয়েছি, তাহলে +7 পড়ে থাকবে না? দেখো -3 দিয়ে গুণ করো, -3 দিয়ে x কে গুণ করবে, -3x, -3 দিয়ে 7 কে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাসে -3 7 21, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা আর এটা থেকে x + 7 কমন যাচ্ছে না, তাহলে টেনে নিলাম x + 7 কমন, তাহলে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো x - 3 = 0, তাহলে দাঁড়ালো x + 7 * x - 3 = 0। তাহলে আমরা বলতে পারি স্যার দুটোর গুণফল 0, তার মানে আমি বলতে পারি হয় এটা 0 না হয় এটা 0, তাছাড়া তো সম্ভব না। দুটো সংখ্যার গুণফল 0 মানে যে কোনো একটা 0 আছে, তো আমি ধরে নিলাম হয় এটা 0 না হয় এটা 0। তাহলে এই যদি x + 7 সমান যদি 0 হয়, যদি এটা সমান 0 হতো, এটা সমান যদি 0 হতো, তাহলে x সমান কত হতো? 7টা এদিকে প্লাস আছে, ওইদিকে গেলে -7। আচ্ছা, আবার যদি এটা 0 হতো, x - 3 সমান যদি 0 হতো, তাহলে x সমান কত হতো?
3টা এদিকে মাইনাস আছে, ওদিকে গেলে +3। তাহলে এক্স এর ভ্যালু হয় -7 না হলে +3। তাহলে বলো তো আমার দুটো বীজ পেয়ে গেছি এই সমীকরণের, একটা -7 একটা 3। কোশ্চেনে কি বলেছে একটা পি একটা কিউ, তার মধ্যে তাহলে এর মধ্যে একটা পি একটা কিউ। এবার কোনটা পি কোনটা কিউ দেখো বলে দিয়েছে, কিউ এর মানটা পি এর থেকে বড়, তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে কিউ, কিউটা সবসময় পি এর থেকে বড়, তাহলে কিউটা হচ্ছে 3 আর পিটা হচ্ছে -7। তাহলে আমি এখানে লিখে দিই, তাহলে কিউ এর ভ্যালুটা হচ্ছে 3 আর পি হচ্ছে -7। বোঝা গেল এই পয়েন্ট? তো বের করলাম, দুটো বীজ বেরোলো, একটা -7 একটা 3। কোশ্চেনে বলেছে না পি আর কিউ, তার মানে এটাই একটা পি একটা কিউ। এবার কোনটা পি হবে কোনটা কিউ হবে, কোশ্চেনে বলে দিয়েছিল কিউটা পি এর থেকে বড় হবে, তো যেহেতু কিউটা বড় তার মানে 3 হচ্ছে কিউ আর -7টা হচ্ছে পি। তাহলে এই পয়েন্ট তো হয়ে গেছে। এটা মুছে দিই এবার, ঠিক আছে মুছে দিলাম। তোমরা করার সময় পজ করে 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 নিবে। চলো মুছে দিই। দেখো তো কিউ পেয়ে গেছি, পি পেয়ে গেছি। এবার আমাকে এমন একটা সমীকরণ বের করতে বলেছে যার বীজ হবে p-1। তাহলে বলো তো p-1 সমান কত হবে? p সমান যদি -7 হয় তাহলে p-1 সমান -7 -1 মানে -8। আর কি q+1, তাহলে q+1 কত হবে? q এর ভ্যালু 3 + 1 তাহলে 4। তাহলে এবার আমাকে এমন একটা সমীকরণ বের করতে দিয়েছে যার একটা বীজ -8 একটা বীজ 4। তাহলে সমীকরণটা কি হবে দেখো ভালো করে শুনে রাখো, যদি বীজ দেওয়া থাকে তাহলে আমি সমীকরণ কিভাবে বের করব? তাহলে যে x এর ঘাতের যে দ্বিঘাত সমীকরণটা হবে সেটা কি হবে? x -8 আছে, তাহলে হয়ে গেল x + 8। ঠিক আছে, সাইন চেঞ্জ করে অ্যাড করে দিলাম, ইনটু x +4 আছে, +4 থাকলে সাইন চেঞ্জ হয়ে গেল -4, এটা সমান 0। বোঝা গেল? আমি কি করলাম, আমি এই বীজ দুটোকে কিভাবে সাজাবো, কিভাবে সমীকরণ বানাবো, সমীকরণ থেকে তো বীজ বের করা শিখে গেছি, একটু আগেই করলাম। যদি বীজ দেওয়া থাকে সমীকরণ কিভাবে বের করব? -8 ছিল, তাহলে সবসময় সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে x + 8 হয়ে গেল, ইনটু আর একটা বীজ ছিল +4 হয়ে গেল x -4। ঠিক আছে, সমান 0। এবার এটাকে আমি ভেঙে দিচ্ছি, মানে গুণ করে দিচ্ছি। দেখো x দিয়ে গুণ করছি, x দিয়ে গুণ করছি x², x দিয়ে গুণ করলাম 4কে, প্লাসে মাইনাসে -4x। এবার 8 দিয়ে গুণ করছি x কে, +8x, প্লাস 8 দিয়ে করছি 4কে, প্লাসে মাইনাসে -32 সমান 0। তাহলে x² -4x + 8x, তাহলে +4x -32 সমান 0। এই তো হয়ে গেল আমার সমীকরণ। দেখো কি বলেছে, তাহলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার বীজ হলো এত। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি এত = 0 হবে, সমীকরণটা মানে =0টা ছুটে গেছে, প্রত্যেকটাতে =0 হবে। কোনটার সাথে ম্যাচ করলো দেখো, x² + 4x -32 কোনটার সাথে ম্যাচ করেছে? x² + 4x -32, এটা =0 হবে কিন্তু। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল স্যার? বীজ দেওয়া ছিল, আমি সমীকরণ বানালাম কিভাবে, ঘাত তোমার সাইনটাকে চেঞ্জ করে দিলাম, -8 হয়ে গেল x + 8 ইনটু +4 ছিল x -4 দিয়ে পাতিক গুণ করে অ্যান্সার হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে, 6 নাম্বার। কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি। পরিসীমা বলে দিয়েছে 20, ক্ষেত্রফল বলে দিয়েছে 24। তাহলে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত সেমি? আচ্ছা, একটা মাঠের পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 * দৈর্ঘ্য, আমি আচ্ছা দৈর্ঘ্যটাকে আমি l দিয়ে লিখছি, বারবার দৈর্ঘ্য লিখবো না, l দিলাম, l মানে l সমান দৈর্ঘ্য, আর b সমান ধরে নাও প্রস্থ, বারবার দৈর্ঘ্য প্রস্থ না লিখে l আর b লিখব। তাহলে একটা মাঠের পরিসীমার সূত্র 2 *
দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × L + B, এটা পরিসীমার সূত্র, কোশ্চেনে বলে দিয়েছে পরিসীমা সমান 20, তাহলে এটা সমান 20, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 10, তাহলে দাঁড়ালো L + B মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল 10, এটা একটা দাঁড়ালো। আর কি বলে দিয়েছে, বলেছে তার ক্ষেত্রফল 24, ক্ষেত্রফল মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 24 বলে দিয়েছে, তাহলে L × B সমান 24 বলে দিয়েছে। আমাকে কি বের করতে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য, মানে আমাকে বের করতে দিয়েছে L - B সমান কত, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। দেখো তো L + B দেওয়া আছে, LB দেওয়া আছে, আমাকে L - B বের করতে দিয়েছে, পারবো? হ্যাঁ পারবো। দেখো A - B, আমরা একটা সূত্র শিখেছিলাম, A - B তার হোল স্কয়ারের সূত্র কি, বলে স্যার এটা তো সোজা, A² - 2AB + B²। আচ্ছা এটা বাদ দিয়েও একটা সূত্র শিখেছিলাম, A + B তার হোল স্কয়ার -4AB, শিখেছিলাম তো। A - B তার হোল স্কয়ার সমান A + B তার হোল স্কয়ার -4AB, আর যদি প্লাস দিয়ে থাকে A + B তার হোল স্কয়ার সমান A - B তার হোল স্কয়ার +4AB, এটাও আমরা শিখেছিলাম। ঠিক আছে, এবার এখানে অ্যাপ্লাই করি। দেখো আমাকে এটা বের করতে দিয়েছে, আমি বের করছি L - B তার হোল স্কয়ার সমান, তাহলে A - B তার হোল স্কয়ার সমান বের করতে পারবো। A - B তার হোল স্কয়ার সমান এখনই বললাম A + B তার হোল স্কয়ার -4AB। দেখো তো L + B এর ভ্যালু দেওয়া আছে না 10, তাহলে বসিয়ে দিলাম 10 এর স্কয়ার মাইনাস 4LB, 4LB এর ভ্যালু দেওয়া আছে না 24, তাহলে 4 × 24, তাহলে 10 এর স্কয়ার কত হবে 100 মাইনাস 4 × 24 করলে 96, তাহলে 100 থেকে 96 বাদ দিলে 4, তাহলে কি দাঁড়ালো L - B তার হোল স্কয়ার সমান 4। কি বের করতে দিয়েছে L - B, তাহলে L - B এর হোল স্কয়ার সমান যদি 4 হয়, তাহলে আমি বলতে পারি না L - B সমান কি হবে, স্কয়ার আছে উঠে গেলে ওইদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে √4 সমান 2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2 সেমি, অপশন ডি 2 সেমি। ঠিক আছে, দেখে নাও। চলে আসি পরের অঙ্কে। সাত নম্বর, দেখো এটাও কেপিএসআই এর কোশ্চেন। একটি ব্যক্তির ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি সে কোনো ছাড় না দিত তাহলে তার লাভ কত হতো। ধরো আমি একটা দোকান খুলেছি, আমি 15% ছাড় দিচ্ছি, দেওয়ার পরেও আমার 19% লাভ থাকছে, তাহলে যদি আমি ছাড় না দিই তাহলে আমার লাভ কত হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নাও কেনা দাম, বিক্রি দাম আর হচ্ছে লিখিত দাম। ঠিক আছে, আমি ধরে নিলাম আমার কেনা দাম 100 টাকা, কেনা দাম 100 টাকা, আমি আলটিমেট লাভ কত করছি দেখো তো, 19 টাকা লাভ করছি না, 19% লাভ করছি। তার মানে আমি 100 টাকা যদি কেনা দাম হয়, তাহলে আমি 119 টাকায় বিক্রি করেছি। আমি ছাড় ফাড়ের কথা পরে আসছি, আমার 100 টাকা কেনা দাম হলে আমি 119 টাকায় বিক্রি করেছি, 19% লাভ মানে। ঠিক আছে, এবার আসি ছাড়ে। দেখো বলছে 15% ছাড়, আগের দিনেও বলেছিলাম, দেখো ছাড় সবসময় লিখিত দামের ওপর হয়, 100 টাকা লেখা আছে, 15% ছাড় মানে 85 টাকায় কিনবো। তাহলে দেখো তো কত হবে মার্কেট প্রাইস, 15% ছাড় দিয়েছি, তার মানে 85 টাকা যদি বিক্রি দাম হয় তাহলে লেখা ছিল 100 টাকা, তাই তো। 85 টাকা যদি বিক্রি দাম হয় তাহলে লেখা ছিল 100 টাকা, তাহলেই তো 15% ছাড়। 85 টাকা কেন নিচে লিখলাম, কারণ যেটা দেওয়া আছে সেটাকে নিচে লিখতে হয়, যেটা বের করতে হয় ওটাকে উপরে লিখতে হয়। আমি কি বের করতে চাইছি, মার্কেট প্রাইস। আমার কাছে কি দেওয়া আছে, বিক্রি দাম দেওয়া আছে, ওই জন্য বিক্রি দামকে নিচে লিখলাম। যখন 85 টাকা বিক্রি দাম তখন লেখা ছিল 100 টাকা, তাহলে বিক্রি দাম যদি 119 টাকা হয় তাহলে লেখা কত থাকবে, তাহলে তাই হবে। 85 5 দিয়ে কেটে দিই,
5 20 100, 5 17 85, 17 দিয়ে কেটে দিলাম, 7 17 119, তাহলে 20 ইন্টু 7 করলে কত হবে? 140। তাহলে দেখো 100 টাকা কেনা দাম, বিক্রি করছিলাম 119 টাকায়, লেখা ছিল 140 টাকা। এবার বলছে আমি যদি লিখিত দামে, আমি যদি ছাড় না দিই, আমি যদি লিখিত দামে বিক্রি করতাম তাহলে আমার লাভ কত হতো? তাহলে 100 টাকায় কিনেছি, লিখিত দাম মানে 140 টাকা, 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত হবে? 40%। যদি আমি লিখিত দামে বিক্রি করছি মানে কি 100 টাকায় কিনেছি 140 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত? 40%। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 40%, অপশন সি 40%। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে, 8 নাম্বার। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:5, দুটার সঙ্গে যদি 10 যোগ করি তাহলে নতুন অনুপাত দাঁড়ায় 5:7, তাহলে সংখ্যা দুটার সমষ্টি কত? তাহলে অনুপাত কত দিয়ে দিয়েছিল দেখো তো, 3:5 দেওয়া ছিল, নতুন অনুপাত কত হয়েছে? 5:7 হয়েছে, তাই তো? তাহলে দেখো তো কত বেড়েছে, এইদিকেও 2 বেড়েছে, এইদিকেও 2 বেড়েছে। ঠিক আছে, এইদিকেও 2 বেড়েছে, এইদিকেও 2 বেড়েছে, সেম বেড়েছে, সেম, এইদিকে যা বেড়েছে এইদিকেও সেম বেড়েছে। আর যদি পরীক্ষা হলে স্যার সেম বেরাতেই হবে, যদি না সেম থাকে তাহলে সেম করে নিব। কিভাবে করব? আমরা অনুপাত সমানুপাতে শিখেছিলাম, এদের ডিফারেন্স দিয়ে গুণ করতে হয়, আর এখন ওইগুলোতে যাচ্ছি না, দেখে নিবে ক্লাস। তো যাই হোক, এখানে সেম দেওয়াই আছে, 3 থেকে 5 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, তার মানে 2 করে 2 সাইডেই বেড়েছে। কেন বেড়েছে? কোশ্চেনে দেওয়া ছিল 10 টাকা করে যোগ করা, 10 করে যোগ করা হয়েছে, আমি বললাম না 2 করে বেড়েছে, কোশ্চেনে বলেছে না 10 করে যোগ করেছি, তাহলে আমি বলতে পারি না 2 = 10। বুঝলে, আমার 5 থেকে 7 হয়েছে, আমার 2 বেড়েছে, কোশ্চেনে বলেছে না 10 যোগ করেছি, তাহলে 2 = 10, 2 = 10 হলে 1 সমান কত হবে? 10/2, কেটে দিলাম 5, 1 = 5, 1 = 5। আচ্ছা, আমাকে কি বের করতে দিয়েছে? সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। সংখ্যা দুটো কি কি ছিল? 3 আর 5 ছিল, তাহলে ওদের সমষ্টি কত হবে? ওদের সমষ্টি কত হবে? 3 + 5, 3 + 5 8, তাহলে 1 সমান যদি 5 হয় তাহলে 8 সমান কত? 8 × 5, 5 8 40, তাহলে হয়ে গেল 40, অপশন সি 40। ঠিক আছে, চলে আসি 9 নাম্বার অঙ্কে। একটি ট্রেন 45 কিমি/ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? একটা ট্রেন কত কিমি বেগে যাচ্ছে? 45 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, এত বেগে যাচ্ছে। বিপরীত দিক থেকে এক ব্যক্তি আসছে যার স্পিড হচ্ছে 5 কিমি/ঘন্টা, এটা একটা ব্যক্তি বিপরীত দিক থেকে চলে আসছে। ঠিক আছে, তাহলে বলছে ট্রেনটা যদি ব্যক্তিটাকে 18 সেকেন্ডে অতিক্রম করে যায় তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? দেখো তো, বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে, তাহলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, তাহলে এদের দুজনের রিলেটিভ স্পিড কত হবে? এদের রিলেটিভ স্পিড 45 + 5, 50 কিমি/আওয়ার। বিপরীত দিক থেকে আসছে তাহলে যোগ, যদি একই দিকে যেত তাহলে বিয়োগ হয়ে যেত, 45 - 5 কত? 50, হয়ে গেল 50 কিমি/আওয়ার। কি বলেছে? একটা ব্যক্তিকে অতিক্রম করলো, একটা ব্যক্তিকে অতিক্রম করলো, ব্যক্তিকে অতিক্রম করা মানে ওর নিজের দৈর্ঘ্য যাওয়া। যদি কোনো, আগের দিনও বলেছিলাম, যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা টানেলকে অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেনটা এই পজিশনে, এটা ধরে নাও একটা প্ল্যাটফর্ম, ট্রেনটা এখানে আসলো, এখান থেকে যাত্রা শুরু, ঝিকঝিক ঝিকঝিক করে যাবে, যেতে 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 ট্রেনটা এতটা যাবে,
তাহলে তার অতিক্রম হবে, মানে ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেল প্লাস নিজের দৈর্ঘ্য গেল। কিন্তু কোনো ব্যক্তিকে অতিক্রম করছে মানে শুধু নিজের দৈর্ঘ্য যাচ্ছে, কারণ এটা নেগলিজেবল দৈর্ঘ্যটা। ঠিক আছে, তাহলে এটা গল্প দাঁড়াচ্ছে। এখানে বলেছে ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করছে, মানে 18 সেকেন্ডে এই স্পিড নিয়ে ট্রেনটা 18 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে, মানে 18 সেকেন্ডেও নিজের দৈর্ঘ্য যায়। তাহলে বলো 18 সেকেন্ড আমার বেরিয়েছে কি কিলোমিটার পার আওয়ার, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, তাহলে এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে দিলাম। কত হবে কেটে দিই, 2 দিয়ে কাটলাম 9 হলো, 2 দিয়ে কাটলাম 25 হলো। তাহলে 5×25 125/9 এত মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটার স্পিড হচ্ছে 125/9 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে এত দূরত্ব যায়। আমাকে কি বলেছে কত সেকেন্ডে ট্রেনটা নিজের দৌড় যাবে? 18 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যদি এত যায় 18 সেকেন্ডে কত যাবে বের করতে পারবো না? অবশ্যই পারবো, করবো। এখানে করে দিই, এখানে ট্রেনটা 1 সেকেন্ডে যায় 125/9 মিটার। তাহলে 18 সেকেন্ডে কত যাবে? 18 সেকেন্ডে 125/9 ইন্টু 18, 9 দিয়ে 18 কেটে দিলাম 2 হলো, তাহলে 125 ইন্টু 2 করলে 250, তাহলে ট্রেনটা 250 মিটার যাবে। তাহলে এটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য 250 মিটার, অপশন সি 250 মিটার। ঠিক আছে, চলে আসি 10 নম্বর অঙ্কে। বলছে 10 নম্বর কি বলছে, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। ঠিক আছে, 2000 টাকা এক ব্যক্তির কাছে ছিল, 2000 টাকা ছিল একজনের কাছে, ও দুটো ভাগে ভাগ করে দিয়েছে টাকাটাকে। এখানে কোনটাতে কত টাকা রেখেছে জানি না, দুটো অংশে রেখেছে 1 বছরের জন্য ব্যাংকে। ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে, মানে এখান থেকেও 10% সুদ পাচ্ছে, এখান থেকে 20% সুদ পাচ্ছে। ঠিক আছে, দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। আলটিমেট 1 বছর পরেও 320 টাকা সুদ পায়। তাহলে সে প্রথম অংশে কত টাকা রেখেছিল? তাহলে তুমি এইভাবে করতে পারো যে প্রথম অংশে এক্স রেখেছিল, পরের অংশে তাহলে 2000 মাইনাস এক্স রেখেছিল। তাহলে এক্স টাকার 10% হারে 1 বছরের সুদ কত? আর 2000 মাইনাস এক্স টাকার 20% হারে 1 বছরের সুদ কত? PRT/100 করে দিবে, PRT/100। এই দুটো সুদকে যোগ করলে 320 হবে। তাহলে এইভাবে করতে পারো, আমরা এইভাবে করব না, করতে পারো এইভাবে, ইচ্ছা হলে করতে পারো। দেখো তো 2000 টাকার আলটিমেট ও 2000 টাকার উপরে 320 টাকা সুদ পেয়েছে। সে যেটাতে যত পার্সেন্টই দেখ, 2000 টাকাতে 320 টাকা সুদ পেয়েছে। তাহলে যদি ও 2000 টাকাতে 320 টাকা সুদ পেয়ে থাকে, মানে আলটিমেট দুটো মিলিয়ে, তাহলে 100তে কত পেয়েছে, মানে ওর গড়ে সুদ কত? টোটালে 0 0 কেটে দিলাম, 2 0 2 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম 16, তার মানে ফাইনালি ও 16% সুদ পেয়েছে। মানে দুটো মিলিয়ে ও গড়ে 16% সুদ পেয়েছে। তাহলে দেখো তো আমরা এই অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করি। এবার প্রথম অংশ ফার্স্ট আর সেকেন্ড দুটো অংশে টাকা রেখেছিল। প্রথম অংশ থেকে ওকে সুদ দিচ্ছিল 10%, আর এক জায়গা থেকে দিচ্ছিল 20%। ঠিক আছে, এক জায়গা থেকে 10%, এক জায়গা থেকে 20%। ফাইনালি ও কত পেয়েছে? আলটিমেট ও কত পেয়েছে? গড়ে 16%। কোনাকুনি বিয়োগ করে দাও, 20 থেকে 16 বাদ দিলে 4, 16 থেকে 10 বাদ দিলে 6, তাহলে অনুপাত 4:6। তার মানে 2 দিয়ে কেটে দিলাম 2:3, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 2:3। ঠিক আছে, তাহলে দেখো 2 টোটালে 2 আর 3 5, টোটালে 2 3 5, তাহলে টোটালে যদি ও 5 টাকা থাকে ওর কাছে, তাহলে ও প্রথম অংশে 2 টাকা রেখেছে। আমাকে কি বের করতে দিয়েছে? ও প্রথম অংশে কত টাকা রেখেছে। তাহলে 5 টাকার মধ্যে প্রথম অংশে রেখেছে 2 টাকা, তাহলে 2000-এ কত? 5 দিয়ে কেটে দিলাম, 4 5 20, 0, তাহলে 400 × 2 800। তাহলে প্রথম অংশে কত টাকা রেখেছে?
800 টাকা রেখেছে। অপশন দেখো, অপশন নাম্বার ডি 800 টাকা। বা তুমি এইভাবে করতে পারতে 3 2 5, 5 সমান 2000, তাহলে 1 সমান 400, তাহলে 2 সমান 800, একই ব্যাপার। প্রথম অংশে কত রেখেছে? 3 আর 2 5, 5 এর মধ্যে রেখেছে 2, তাহলে 2000 এ কত? 5 দিয়ে 2000 কাটলাম 400, 400 ইন্টু 2 800। যদি বলতো দ্বিতীয় অংশ কত রেখেছে? 5 এর মধ্যে রেখেছে 3, তাহলে 2000 এ কত? ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক 11। বলছে একজন সেনাপ্রধান 36,562 সেনাদেরকে নিয়ে একটি বর্গের রূপ গঠন করতে চাইছেন। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। তাহলে অব্যবহৃত সেনার সংখ্যা কত? মানে বলতে চাইছে একটা সেনাপ্রধান 36,562 সেনাদেরকে নিয়ে একটা বর্গাকার গঠন দিতে চাইছে। বর্গাকার গঠন দিতে গিয়ে দেখলো যে বর্গটা মিলছে না, বর্গটা মিলছে না, মানে কিছু একটা বেশি হয়ে যাচ্ছে, কিছু জন বেশি হয়েছে বর্গের থেকে। সব সংখ্যার তো আর বর্গ হবে না, তাহলে কিছুটা বেশি হয়েছে, ওই বেশি থাকা সেনাটা বের করতে দিয়েছে। মানে কি করব? আমি এটার বর্গমূল বের করব। পাতি বর্গমূল 36,562, যেটা বর্গমূলে বেশি থেকে যাবে সেটা হয়ে গেল অ্যান্সার। দেখো কিভাবে করতে হয়। ডান দিক থেকে দুটো করে জোড়া নিয়ে নিলাম, 3 পড়ে আছে। এখানে এমন একটা সংখ্যা বসাবো যার স্কোয়ার করলে ওই সংখ্যা দিয়ে ওটাকে গুণ করলে যেন একে যেটা বাকি পড়ে আছে একে যেন ক্রস না করে। দেখো যদি 2 নিতাম তাহলে 2 দিয়ে 4 হয়ে যেত, বেশি হয়ে যেত। তাহলে 1 নিয়েছি, 1কে 1 দিন গুণ করলাম, 1 হলো। কত হলো? 2। 3 থেকে 1 বাদ দিলাম 2। এবার এই যে জোড়াটা, প্রথম জোড়াটা নেমে গেল, 65 নেমে গেল। ঠিক আছে, এই 1-এর ডবল বসে যাবে এখানে 2। এবার বলেছে এখানে এমন একটা সংখ্যা নিব যাতে করে ওই সংখ্যা দিয়ে সেম সংখ্যা দিয়ে আবার ওকে গুণ করতে হবে যাতে করে এর কাছাকাছি আসে। মানে যদি আমি এখানে 7 নিই তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, 8 নিলে 8 দিয়ে গুণ করতে হবে, করে দেখতে হবে কোনটা এর কাছে আসছে। তাহলে দেখো কোনটা কাছে হবে? 2 9 180, 9 80 60, হ্যাঁ 9 নিলে হয়ে যাবে। দেখো 9 নিলাম, তাহলে 9 দিয়ে গুণ করব, 9 9 81 1, 9 2 18, হাতে 8 ছিল, 18 আর 8 26, তাহলে কত হবে? 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে এই 9টা এখানেও বসে গেল। ঠিক আছে, 5 থেকে 1 বাদ দিলে 4, আবার কি নামবে দেখো 62, 62 নেমে গেল, নেমে গেল। এবার কি করব? এই যে 19 হয়েছে এর ডবল আবার লিখে দেব 38। একই রকম ভাবে এমন একটা সংখ্যা নিব, ওইটা দিয়ে আবার ওকেই গুণ করতে হবে। দেখেই বুঝতে পারছো 2 নিলে বেশি হয়ে যাবে, তাহলে 1 নিতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে 381 হয়। 2 থেকে 1 বাদ দিলাম 1, 16 থেকে 8 বাদ দিলাম 8, তাহলে এই 81টা বাড়তি হয়ে যাচ্ছে। মানে এখান থেকে যদি আমি 81টা, আচ্ছা এখানে 1 দিয়েছি তাহলে এখানেও 1 দিয়ে দিই, তাহলে এখান থেকে যদি আমি 81টা বিয়োগ করে দিই তাহলে এই যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে 191 এর বর্গ। তাহলে আমার একটা বর্গাকার তৈরি হয়ে যাবে। কিন্তু এই 81 জনটা বাড়তি হয়ে যাচ্ছে, আমাকে ওটাই চেয়েছিল, কতজন অব্যবহৃত সেনা থেকে গেল, কতজন থেকে গেল? 81 জন, এই বাড়তি থেকে গেল। তাহলে অপশন দেখো, অপশন নাম্বার সি 81। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে 12 নম্বরে। কি বলেছে? একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনের 20টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশনের 30টি ছাত্রের পাসের হার 70%। তাহলে উভয় সেকশনের পাসের হার কত? ফুড এসআই 2019 এর কোশ্চেন। ঠিক আছে, একটা কি বলেছে আবার একবার পড়ছি। একটি শ্রেণীকে এ বি দুটো সেকশনে ভাগ করা হয়েছে, আমাদের স্কুলে যেমন থাকতো। এ সেকশনে 20টি ছাত্র আছে, ওর মধ্যে 80% পাস করেছে, আর বি সেকশনে 30টি ছাত্র আছে, ওর মধ্যে 70 পাস করেছে। তাহলে উভয় সেকশন মিলে পাসের হার কত? শতকরা পাস কতজন পাস করেছে? তাহলে দেখো তো এ সেকশনে কত হার পাসের হার কত? এ সেকশনে 80%, তাহলে এ সেকশনে 80% পাস করেছে, তার মানে 100-তে 80 জন পাস করেছে। ছিল কতজন? এ সেকশনে ছিল 20 জন, তাহলে 100-তে 80 পাস করেছে, তাহলে 20-তে কত করবে? ইন্টু 20, 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 8 2 16। তাহলে এ সেকশনে 20 জনের মধ্যে 16 জন পাস করেছে। বি সেকশনে আসি, বি সেকশনে পাসের হার কত? পাসের হার কত? বি সেকশনে 70%, তাহলে 70% মানে 100-তে 70 জন পাস করেছে। ছিল কতজন? বি সেকশনে 30টা স্টুডেন্ট ছিল, তাহলে 30 জনে কত পাস করবে? ইন্টু 30, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 7
21। তাহলে বি সেকশনে 21 জন পাস করেছে। তাহলে মোট কতজন পাস করেছে? তাহলে আমার মোট পাস করেছে কতজন? মোট পাস করেছে 16 + 21, 16 আর 21 7 আর 2 37 জন। তাহলে 6 একে 7, 2 একে 3, 37 জন পাস করেছে। আচ্ছা, এই যে 37 জন পাস করেছে কতজনের মধ্যে? দেখো 20 আর 30 50 জন না, টোটাল স্টুডেন্ট 50 জন, তার মধ্যে পাস করেছে 37। তাহলে আমাকে শতকরা বের করতে পারবো না 100 জনে কত। তাহলে আমাকে পাসের কি বের করতে দিয়েছে? শতকরা বের করতে দিয়েছে। তাহলে 50 জনে পাস করেছে 37 জন, 100 জনে কত? কেটে দিলাম 2 হলো, 37 2 74, তাহলে 74%। কতজন পাস করেছে? 74% পাস করেছে, দুটো মিলে। বোঝা গেল? চলে আসি পরের অঙ্ক। এগুলো একদম পাতি অঙ্ক আছে স্যার, যেটা বোঝানোর ওটা বেশি করে বোঝাতে হবে। চলো 12। চলে আসি 13 নম্বর। রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12। রাকেশ এবং রমেশের গড় বয়স যদি 13 হয় তাহলে মোহনের বয়স কত? ফুড এসআই, এটা 2019 সালের কোশ্চেন। বলছে রাকেশ আর মোহনের গড় বয়স 15, তাহলে টোটালে কত? 15 × 2 30, তাই তো হবে। রাকেশ আর মোহন দুজনের 15 করে যদি বয়স হয় গড়ে, তাহলে টোটালে 30। আচ্ছা, এবার বলছে মোহন আর রমেশের কত? গড় বয়স 12 করে, তাহলে টোটালে কত? 12 × 2 24। ঠিক আছে, তারপরে কি বলেছে? রাকেশ এবং রমেশ, আচ্ছা মোহন এবং রমেশটাকে আরো দিয়ে দিই, নাহলে আরে হয়ে যাচ্ছে। আরে মানে রাকেশ, আরো মানে রমেশ। ঠিক আছে, তাহলে রাকেশ আর মোহনের 30, মোহন আর রমেশের 24। তারপরে কি বলেছে দেখো, রাকেশ আর রমেশ এদের গড় বয়স 13, তার মানে টোটালে 13 × 2 26 হয়ে গেল। আমি যোগ করে দিই, আমি সবগুলোকে যোগ করে দিই। তাহলে দেখো, দুটো রাকেশ, দুটো মোহন, দুটো রমেশ, তাহলে আমি বলতে পারি না 2 × রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ, রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ, আরও মানে রমেশ। ঠিক আছে, সমান দুটো করে আছে, ওই জন্য 2 × করে দিলাম। এইদিকে যোগ করে দাও, 24 আর 26 50 আর 30 80, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 40। তাহলে রাকেশ প্লাস মোহন প্লাস রমেশের হচ্ছে 40। আমাকে কি বের করতে দিয়েছে? মোহনের বয়স বের করতে দিয়েছে। আচ্ছা, আমাকে মোহন বের করতে দিয়েছে, আমি 3 জনেরটা জানি 40, তাহলে মোহন যদি বের করতে, তাহলে রাকেশ আর রমেশটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি মোহনটা পেয়ে যাব না? দেখো তো, রাকেশ আর রমেশের কত ছিল? 26। 3 জনের একসাথে 40, তার মধ্যে রাকেশ আর রমেশের 26, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মোহনটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে রাকেশ আর বাদ দিব রমেশের, এদের দুজনের ছিল কত? 26। তাহলে এটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে মাইনাস 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 হয়ে গেল, রাকেশ কেটে গেল, রমেশ কেটে গেল, পড়ে থাকলো মোহন সমান 40 থেকে 26 বাদ 14। তাহলে মোহনের বয়স কত হলো? 14 বছর হয়ে গেল। তাহলে মোহনের বয়স কত? 14 বছর। ঠিক আছে, মোহনের বয়স কত হবে? তাহলে মোহনের বয়স হলো 14 বছর। তাহলে অপশন সি 14 বছর। চলে আসি পরের অঙ্কে, 14 নম্বর। কি বলছে? একটি শহরের জনসংখ্যা 2,50,000 প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? জনসংখ্যা প্রত্যেক বছর 2% করে বাড়ছে, তাহলে এখন যদি 2,50,000 হয় তাহলে 2 বছর পর কত হবে? আচ্ছা স্যার, 2% করে বাড়ছে মানে কি? 100 থাকলে পরের বছর 102 হয়ে যাবে, তাহলে 2 বছর বেড়েছে, তাহলে আবার 100 থাকলে 102 হয়ে গেছে, তাই তো? তো মোট কত ছিল? মোট ছিল 2,50,000, 2,50,000 ছিল মোট। তাহলে 100 থাকলে 102 হয়েছে, তাহলে 2,50,000 থাকলে কত হবে? ইন্টু 2,50,000, যেহেতু 2 বছর বেড়েছে তাহলে 2 বার করে দিলাম,
1 বছর বেড়েছে, 2 বছর বেড়েছে, 2,50,000। শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, গুণ করতে হবে, কিছু করার নেই। 102 আগে একটা গুণ করে দিই, 25 দিয়ে আগে গুণ করে দিই, দাঁড়াও ছোট করে দিই। এক কাজ করি, 25 ইন্টু আমি এখানে বলতে পারি না 102 এর স্কোয়ার। 102 এর স্কোয়ার করলে কি হবে? 102 এর স্কোয়ার, দেখো এই এরকম সংখ্যার স্কোয়ার যখন করতে হয় 100-র আশেপাশে, আমরা শিখবো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো চলছে, দেখবে ওখানে আমরা এখানে স্কোয়ার, বর্গ, ঘনমূল, বর্গমূল এগুলো করা যখন শিখবো দেখতে পাবে। একটু এটা শুধু দেখে নাও। এখন বলছে এটা 100 থেকে কত বেশি আছে, দেখো তো 2 বেশি আছে না, তাহলে 2 এর স্কোয়ার লিখে দাও, 0,4। কি বললাম? 100 থেকে কত বেশি? 2 বেশি। 102 100 থেকে কত বেশি? 2 বেশি, তাহলে 2 এর স্কোয়ার 0,4 হয়ে গেল। আচ্ছা, কত বেশি ছিল? 2 বেশি ছিল, এর সাথে 2 যোগ করে দাও। 102 এর সাথে 2 যোগ করলে কত হবে? 104, লিখে দাও 104 হয়ে গেল এর স্কোয়ার। কত বেশি ছিল? 2 বেশি ছিল, 2 এর স্কোয়ার করলাম 4 হয়ে গেল, 4 হয়ে গেল, 0,4 লিখে দাও, 2 অঙ্ক পর্যন্ত লিখতে হবে, 0,4 লিখে দিলাম। 2 বেশি ছিল, 2 যোগ করে দিলাম 104, 102 আর 2 যোগ করলাম 104, তাহলে আমার হয়ে গেল এটা। এবার 25 এর সাথে গুণ করে দিই, 25 এর সাথে এখানে করে দিই, 4 25 100, 4 25 100, 0 0 হয়ে গেল। বুঝতে পারছো? 4 25 না হলে স্যার যদি করতে হয় করে নিবে, 4 25 100, 0 0 হয়ে গেল, হাতে থাকলো 1, 4 25 100, 100 আর 1 101, হাতে থাকলো 10, 25 0, 25 দিয়ে 10 কে করো 250, 250 আর 10 হচ্ছে 260। এই হয়ে গেল আমার কোশ্চেন, মানে গুণফল। কি করলাম স্যার? 25 দিয়ে 4 কে করলাম 100, ডবল 0 হয়ে গেল, 0 4 কে করে দিই, 0 হয়ে গেছে। 25 দিয়ে 4 কে করলাম 100, হাতে 1 ছিল, 101 থাকলো 10, 25 দিয়ে 10 কে করলাম 250 আর 10 এ 260। না হলে পাতি যেভাবে গুণ করতে হয় করে নিবে, এটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো? 2,60,100। এটা 2 বছর পর। আর এখন কত ছিল? 2,25,000। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 2,60,100। এটা হয়েছে, আগে ছিল 2,50,000। কত বৃদ্ধি পেয়েছে? দুটো শূন্য, দুটো শূন্য বিয়োগ করে দিলাম, 1 হয়ে গেল, 0 0 হয়ে গেল, 6 থেকে 5 বাদ দিলাম, 1 হয়ে গেল। তাহলে বৃদ্ধি পেয়েছে এতজন। 10100, দেখো কোথায় অপশন আছে? 10100, অপশন নাম্বার ডি। ঠিক আছে, বোঝা গেল স্যার? গেল। 2% করে বৃদ্ধি পেয়েছে 102। 2 বছর বলেছে, দুবার করলাম, কতর উপরে? 2,50,000 উপরে, ইন্টু 2,50,000। যদি বলতো 2% করে কমেছে, তাহলে 98 হয়ে যেত। ঠিক আছে, 15 নম্বর আজকের শেষ অঙ্ক। বলছে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। টোটাল 480 জন ছাত্রছাত্রী ছিল, যার মধ্যে 85% ছিল ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। ঠিক আছে, এতজনের মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। ভালো কথা। যদি মোট পাসের হার 75% হয়, তবে কতজন ছাত্র পাস করেছে? পরীক্ষায় উপস্থিত ছিল, কতজন ছাত্র পরীক্ষা উপস্থিত ছিল? দেখো, একটা পরীক্ষা হয়েছে যেখানে 480 জন মোট স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। ঠিক আছে, বলেছে যদি মোট পাসের হার, যখন ছাত্রছাত্রীকে একসাথে করে দিচ্ছি, একসাথে যখন আমি করতে যাচ্ছি, তখন মোট পাসের হার দাঁড়াচ্ছে 75%। তাহলে কতজন স্টুডেন্ট ছাত্র ছিল ওখানে, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে একদিকে লিখে দিলাম ছাত্র, একদিকে করে দিলাম ছাত্রী। অ্যালিগেশন লাগাতে পারবে, দেখেই বুঝতে পারছো অ্যালিগেশনে যাবে। দুটো আছে আর একটা নতুন, দুটো মিক্স করে দেওয়া আছে, তার মানে অ্যালিগেশনে যাবে। ছাত্র কত পার্সেন্ট? সরি, ছাত্রী হচ্ছে 85%, ছাত্র 70%, আর ছাত্রী হচ্ছে 85%। আলটিমেট কত পাস করেছে? 75। বিয়োগ করে দাও, কত হলো? 10 বিয়োগ করো 5, তাহলে 2, 5 দিয়ে কাটলাম 1, তাহলে দাঁড়ালো 2:1। 2:1। তার মানে দুজন যদি ছাত্র থাকে তাহলে একজন ছাত্রী আছে, দুজন ছাত্র থাকলে একজন ছাত্রী আছে। তাহলে টোটালে যদি 3 জন থাকে, তার মধ্যে ছাত্র কটা? 2টা। তাহলে আমাকে ছাত্রের সংখ্যা বের করতে দিয়েছে, 3 জনে ছাত্র হচ্ছে 2 জন, তাহলে 480-তে কত?
3 16 48 শূন্য 16 2 32 320 জন টোটাল ছাত্র। তাহলে অপশন নাম্বার সি 320 জন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। যারা ভিডিও দেখছো অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। চলো আসি পরের সেটে।